যৌন ব্যবসার এই রমরমা অবস্থার কারণে বাংলাদেশে বয়স 18 হবার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে 50% শহুরে তরুণের। এছাড়া প্রায় 80% তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হচ্ছে যৌনকর্মে লিপ্ত হতে। এদের 1/3 আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে। আবার অনেকে পর্নোগ্রাফি দেখে যৌনকর্মে উদ্দীপ্ত হচ্ছেন। এদের অনেকের বয়স 11 থেকে 14 বছরের মধ্যে। এমন অনিরাপদ যৌনকর্মের জন্য 52% এইডস ছড়ায় বলে তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিসংখ্যানের পাতা উল্টে এবার একটু সবিজের ঝলমলে জগৎ থেকে ঘুরে আসা যাক, যেখানে আলো আঁধারির পিচ্ছিল পথে হোঁচট খেয়ে অনেক তারা খসে পড়েছে ব্ল্যাক হোলে। আর সেখানকার ডিরেক্টর নামধারী দালালগুলো মধ্যস্বত্বভোগী হিসেবে দিব্যি মুনাফা গুনছেন। গ্ল্যামার, অ্যাকশন, লাইট, সেট, কাট এসবই জগতের পরিচিত শব্দ। লোক দেখানো লৌকিকতায় নারী এখনো পণ্য। সেই জগতের হাতছানিতে মডেল হবার স্বপ্ন কাজ করে অনেকের মধ্যে, কারণ আয়নায় নিজের চেহারা দেখতে কার না ভাল লাগে। সেই ভালো লাগাকে পুঁজি করে ব্যবসা খেতে বসেছে অনেকে। সেই ব্যবসার খপ্পরে পড়েছিল এই মেয়েটি। অনেক লোভনীয় প্রস্তাব আর মন ভোলানো কথায় পা পিছলে পড়ে গিয়েছিল সে। তার মুখেই শুনে আসি তার অধঃপতনের বৃত্তান্ত। মিডিয়া নিয়ে তো সব রকম কথাই শুনি, ভালো খারাপ। আমার কাছে মনে হতো এটা তো দেখি নাই, সবাই তো খারাপ বলে, এতটা খারাপ নাও হইতে পারে। এত মানুষরা আছে ভালো ভালো, সব যে খারাপ হবে এমন তো কথা না। আমার পরিচিত এক বড় ভাই, খুবই কাছের, উনি মিডিয়ার সাথে জড়িত ছিলেন। ভাইয়া জিজ্ঞেস করলেন কি করবা, ভাই আমি কাজ করতে চাচ্ছি। ভাইয়া যেটা বললেন আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, চলো তোমাকে বুঝাই বলে পুরো বিষয়টা, কি কি করতে হবে, সিভি লাগবে বা আদার্স কিছু। ওনার সাথে বসলাম একটা রেস্টুরেন্টে, কথা বলতে যে মানে আমি একদম সরাসরি বলি উনি কি কথাগুলো আমাকে বলেছেন। মানে সরাসরি যেটা বললেন, দেখো ক্যামেরার সামনে কাজ, তোমার পারফরমেন্স ভালো হবে অনেক বেশি ডিপেন্ড করবে ক্যামেরার পিছনে যে লোক তার সাথে তোমার রিলেশনশিপটার উপরে। ডিরেক্টরের সাথে তুমি যদি ফ্রি থাকতে পারো, ফ্রিলি কাজ করতে পারো, তার সাথে যদি তোমার কোনো গ্যাপ না থাকে, তোমার এক্সপ্রেশনটা খুব ইজি আসবে, তোমার ভয় লাগবে না, কোনো কিছুই নার্ভাসনেস কাজ করবে না। তো এটা তৈরি করার একটা মানে একটা এই দূরত্বটা কমানোর উপায় হচ্ছে তোমাকে তার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে হবে। কিছুটা সৌভাগ্য নিয়ে হয়তো জন্মেছিল এই মেয়েটি, তাই ফিরে আসতে পেরেছে অথবা পালিয়ে বেঁচেছে। কিন্তু এই পথে পা বাড়িয়ে অনেকে হারিয়ে গেছে চিরতরে। তার উদাহরণ কিন্তু আমার আপনার কাছে অনেক আছে। সবাই তো সমান না, কিছু কিছু নায়িকা হয়তো এরকম আছে বা এরকম হচ্ছে, আর এরকম না হলে তো এরা তো উপরে উঠতেও পারতেছে না। ঠিক আছে, যেমন আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি যে আমি যদি এই ধরনের কিছু করতাম অবশ্যই আমি আরেকটু করে উঠতে পারতাম। খুব কথা বলতে ইচ্ছে করছে সেই সব বিপণন বালিকাদের সাথে, জানতে ইচ্ছে করছে কেন তারা এই পথে। আপনাদের নিরাশ করব না, তাদের সাথে আলাপ তো করাবই, পাশাপাশি এই জগতের কিছু গডফাদারদের মুখোশও খুলে দেব আমরা, মই দেব তাদের পাকা ধানে। তবে আমাদের আর আপনাদের মাঝে বিচ্ছেদ ঘটানো সে বিরতির পরে। গডফাদারদের সঙ্গে আলাপ করানোর আগে আপনাদের পরিচয় করিয়ে দেব একজন ডিরেক্টরের সাথে, যিনি মূলত এসকর্ট সাপ্লাইয়ের বড় দালাল, কিন্তু তকমা লাগিয়ে আছেন পরিচালকের। মুখোশের আড়ালে তার মুখটা একটু ভালো করে দেখে নিন। আলাপের আদিতে হলো নাম, প্রথমে সেটা পাকাপোক্ত করে মনে গেঁথে নিন। এই পরিচালকের নাম রাশেদ। আসল কিংবা নকল সে প্রশ্ন করবার মতো অবকাশ আমরা পাইনি। পেশায় পরিচালক হলেও কবে কি পরিচালনা করেছেন সেটা তিনি নিজেই হয়তো বলতে পারবেন না, কিন্তু এসকর্ট জোগাড় করে দিতে তার পরিচালন দক্ষতা অসাধারণ। নগরীর 85 আবাসিক হোটেলে প্রতিদিন 7,500 খদ্দেরের সমাগম হয়, আর এদের আনন্দ দেওয়ার জন্য প্রায় 5,500 লরনা নিজেদের বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। যৌন ব্যবসায় লিপ্ত থাকা এসব হোটেলগুলোর মাসিক আয় প্রায় 12 কোটি টাকা। অভিজাত হোটেলগুলোতে সন্ধ্যার পর থেকেই লম্বা লাইন দেখা যায় উচ্চশ্রেণী যৌনকর্মীদের। আপনাদের দেওয়া কথা অনুযায়ী এবার আলাপ করাবো সেই সব সুখ বিলিয়ে বেড়ানো বালিকাদের সঙ্গে, যারা যাচ্ছেন 5 তারা হোটেলে কিংবা অভিজাত ফ্ল্যাট বাড়িতে আপনার ধূসর সময়গুলোকে একেবারে রঙিন করতে। একটা ছেলের সাথে প্রেম করছিলাম 9 বছর, ওই লাইনে আনছে, ওই শিখাইছে মানে।
কারণ আমি এই ল্যান্ডে খুব ঘৃণা করতাম। আমার বাড়িতে এই ল্যান্ড ছিল। মনে করো না, ও তো আমাকে দেহর ভালোবাসা বসছে, তো মন দিয়ে ভালোবাসি না। আমি তো ওরা মন দিয়ে ভালোবাসছি নিজের ইচ্ছে। আমি এত ওরা করি না, এত খারাপ করে চাই না। বাসায় থাকি বেশি সময়, সময় কম দিই। যখন থেকে আমার প্রয়োজন বেশি থাকি, আমি 2টা বাসায় খাই, 1টা 2টা গাছ ছেলে এই পীরের বাড়ি আছে। জানেন আমি সরলতা করি তো সবাই আমার না অনেক ক্ষতি করে, কিন্তু আমি তোর ক্ষতি করি না জীবনে। আর আল্লাহ যে আমার না করে। আমার বিয়ের পরে কিন্তু আমি পুরোই ভালো হয়ে গেছিলাম না। যখন আবার দেখলাম অভাব আমার সংসারে, তখন আবার আসলাম এই জায়গাটা। ভালো ভালো পজিশনের মানুষই যায়, শিক্ষিত মানুষই যায়। হাজবেন্ড তো সারাদিন অফিসে যায়, সকাল 6টায় যায়, আবার আসে 9টায় নাস্তা খায়, আবার 12টার সময় চলে যায়। মাঝে মধ্যে মন চায় অনেক দূরে চলে যেতাম, কোনো নয়, কিন্তু আসলে আমার একটাই কষ্ট, পরে আমি ঠকাইছি। কারণ আমার অবস্থা থাকতে ইচ্ছা করে না, অনেক সময় ইচ্ছা করে যে আমি ছেড়ে দিন, বেশি দিন থাকি না। সাধারণত 4টি ভাগে রাজধানীতে যৌনকর্মী সরবরাহ করা হয়। প্রথমত যৌনকর্মীকে ভিজিটরের বাসায় পৌঁছে দেওয়া, দ্বিতীয়ত যৌনকর্মী ও ফ্ল্যাটে ভিজিটরকে নিরাপদে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, তৃতীয়ত হোটেল কক্ষে যৌন মিলনে নিরাপত্তার ব্যবস্থা করা, আর শেষটি প্রাইভেট কার ও পার্কিং সুবিধা সহ একটি অভিজাত হোটেলের ব্যবস্থা করে দেওয়া। তথ্য উপাত্তের অনেক ফুলঝুরি ছড়ানো হয়েছে। এবার গডফাদার দর্শন। তবে তার কাস্টমার লিস্টের পাকা খাতায় এমন অনেকের নাম দেখেছি, সামাজিক শৃঙ্খলার কারণেই সেসব নাম আমরা গণমাধ্যমে প্রকাশ করব না। আমার ভাইয়ের মাথায় এই চোখটা ঢুকলো, আমি এই চিন্তা করতেছি ভাই। উপাখ্যানের শেষ পৃষ্ঠা পড়ার সময় চলে এসেছে। সেখানে কিন্তু কোনো রোমাঞ্চ নেই, নেই কোনো রগরগে বর্ণনা, আছে বিষাদ কাব্য। যে কাব্যটি পড়া শুরু হয়েছিল ঢাকা থেকে বেশ কয়েক মাইল দক্ষিণ পশ্চিমে দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লীতে, যেখানে শরীর জীবিকা যোগাচ্ছে, মৃত্যু হচ্ছে স্বপ্নের, আবার সেখান থেকে পুনর্জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন। কিন্তু দুঃস্বপ্নের রাত শেষ হয়ে ভোর আসছে না তাদের জীবনে। নারী হয়ে কেউ জন্মায় না, তারা ক্রমশ নারী হয়ে ওঠে। ঠিক তেমনি নিষিদ্ধ সমাজে বসবাস করা এই মানুষগুলো ধীরে ধীরে আধারের বন্দিনী হয়ে যায়।